দেখলাম সেই গাছের গোড়ায় ধীরে ধীরে আবির্ভূত হলো সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা। আগের দিনের থেকেও আরো খারাপ অবস্থা তার। গায়ের মাংস কিছু কিছু জায়গা থেকে পচে খসে পড়ছে। ওহ, কি দুর্গন্ধ! দুটো চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে, তার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। দেখলাম সেই অদ্ভুত নারী মূর্তি সেই লোকটাকে দুই হাতে চাগিয়ে তুলে থেকে ধরটা ছিঁড়ে আলাদা করে দিল। নমস্কার, সাহিত্যের দর্পণে আপনাকে স্বাগত। আপনাদের মতো অনেকে আমাদের গল্প শোনবার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এর আগের পর্বে আপনারা শুনেছিলেন সুবীর, বিনয় ও ঋতুরাজ তিন বন্ধু। সুবীরের দাদার বিয়ের নেমন্তন্ন খেতে দুজন এসেছিল সুবীরদের বাড়িতে। সেখানে সুবীরের বাড়ির কাজের লোক সীমন্তর মুখে শুনেছিল এক ভয়ঙ্কর গল্প। সীমন্ত কাজ করত কলকাতার একটি বাড়িতে। সেখান থেকে ঘটনাচক্রে তাকে যেতে হয় বারাইপুরে এক বাবুর বাড়িতে। সেখানে গিয়ে বাবুর জন্য রাতে রান্না করতে গিয়ে ভয় পায়। দেখে যে মাছ সে ধুয়ে রেখেছিল রান্না করবার জন্য, সে মাছ আর নেই, পড়ে আছে কঙ্কাল। রাতে বাড়ির বাইরে একটা বিড়ালের শব্দ শুনে এসে দেখে বাইরে অদ্ভুত এক ছায়ামূর্তি। এরপর রাত গভীর হলে রান্নাঘর থেকে বিভিন্ন রকম শব্দ আসতে থাকে। শব্দ অনুসরণ করে রান্নাঘরে গিয়ে দেখে বাসনপত্রগুলো শূন্যে ভাসছে এবং একে অপরের সঙ্গে ঠোকা খাচ্ছে। ব্যাস, সেদিন এই পর্যন্তই। তারপর পরের দিন বিয়ে বাড়ি আছে বলে সীমন্ত বিনয়, সুবীর আর ঋতুরাজকে ঘুমিয়ে পড়তে বলে। তারপর পরদিন সকালে তিন বন্ধু বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কলকাতায়। বউ ভাতের অনুষ্ঠান সেরে তারা আবার মেসে ফিরে গিয়ে পড়াশোনায় মন দেয়। পড়াশোনার চাপে তারা প্রায় ভুলেই গিয়েছিল সীমন্তদার কথা। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। কলেজে গরমের ছুটি পড়েছে। সুবীর বিনয় ও ঋতুরাজের উদ্দেশ্যে বলে, আচ্ছা, সামনেই তো গরমের ছুটি পড়ছে, তা গরমের ছুটিতে কি তোদের বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? আমি তো ভাবছি বাড়িতে যাব, কিন্তু বাড়িতে যেতে একদম ভালো লাগে না। মেসে থেকে যা ভোগান্তি হচ্ছে, গাড়ি ঘোড়ার শব্দ, লোকের শব্দ, চেঁচামেচি, বাড়িতে তো সে একই। আহা, এই সময় তো একটু গ্রামের দিকে যাওয়া যেত, মনটা খুব ভালো হতো। ঋতুরাজের কথা শুনবার পর বিনয় বলে, তুই ঠিক বলেছিস ঋতু, আমারও বাড়িতে একই অবস্থা। একটু অন্য কোথাও থেকে ঘুরে আসলে ব্রেনটাও বেশ ফ্রেশ হতো। দুজনের মুখে একই কথা শুনবার পর সুবীর বলল, আচ্ছা, এক কাজ কর না, আমার বাড়িতেই চলে আয়। বাবা মা কেউ বাড়িতে নেই। বৌদি বাবার বাড়িতে গিয়েছে কি একটা অনুষ্ঠানে। বাড়ি একেবারে ফাঁকা, শুধুমাত্র আমি আর সীমন্তদা। বেশ মজা হবে। ওহো, সীমন্তদার কথা তো ভুলেই গিয়েছিলাম রে। খুব সুন্দর রান্না করে সীমন্তদা। আর হ্যাঁ, তোদের বাড়িটাও বেশ নিরিবিলি। তোদের বাড়িতে যেতে পারলে তো ভালোই হয়। কি বলিস তুই? তো হ্যাঁ, গেলে তো ভালোই হয়। তুই তো শুধু সীমন্তদার রান্নার কথাটাই বললি, আর কত সুন্দর গল্প বলে তো বললি না।
হ্যাঁ, ঠিক বলেছিস। গেলে তো ভালোই হয়। সেদিন কি একটা গল্প বলছিল, সেটা তো পুরো শোনাই হয়নি। তাহলে কবে যাওয়া হবে সুবীর? তোরা যদি রাজি থাকিস তাহলে কালকে সকালের ট্রেনটায় ধরা যাক। এরপর বিনয় আর ঋতুরাজ সুবীরের প্রস্তাবে রাজি হয়। ঠিক হয় পরদিন সকালে 10:40 ট্রেনে তারা রওনা দেবে সুবীরের বাড়ির উদ্দেশ্যে। কথা মতো রওনাও হয়। সুবীরের বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। বাড়ি পৌঁছে তিন বন্ধু হই হই করে নতুন জামা কাপড় ছেড়ে ঘরের পোশাক পরে নেয়। তারপর সীমন্ত তাদের জন্য জলখাবার নিয়ে আসে। সীমন্তকে দেখে বিনয় আর ঋতুরাজ আনন্দে আটখানা হয়ে ওঠে। দুজনেই আবদার করে গল্প শুনবে। সীমন্ত তাদের খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিতে বলে। এরপর রাত 9টা নাগাদ সীমন্ত তাদের রাতের খাবার দিয়ে দেয়। তারা খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে। সীমন্ত বাড়ির সব কাজ সেরে সুবীর, বিনয়, ঋতুরাজ যে ঘরে আসে সেই ঘরে চলে আসে। ঘরে ঢুকে খাটের পাশের মেঝেতে নিজের বিছানা তৈরি করতে মন দেয়। সীমন্তকে দেখা মাত্রই ঋতুরাজ বলে ওঠে, এই তো সীমন্তটা, গল্প বলবে তো? সেদিন সেই গল্পটা অর্ধেক বলার পর তো আমাদের ঘুমিয়ে পড়তে বললে, আজ বাকিটা বলবে তো? কোন দিনের কোন গল্পের কথা বলছো বলো তো দাদাবাবু? একথা শোনা মাত্র বিনয় তড়াৎ করে লাফিয়ে ওঠে এবং বলে ওঠে, আরে সেদিন তুমি বলেছিলে না যে বারাইপুরের একটা বাড়িতে তুমি গিয়েছিলে আর সেখানে বাসনপত্র রাতে হাওয়ায় উড়ছিল, ওই ঘটনাটা গো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আমি আগে যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির সূত্রে বারুইপুরে যাওয়ার ঘটনাটা তো? হ্যাঁ, ওই গল্পটাই তো। কিরকম বলেছিলাম তোমাদের মনে আছে? এ কথা শোনা মাত্র ঋতুরাজ বলল, ওই তো এই মাছের কঙ্কাল পড়েছিল, আর দেখেছিলে বাসনপত্রগুলো সব শূন্যে ভাসছে, সকালে উঠে দেখেছিলে সব ঠিকঠাক। তারপর বলো। ও আচ্ছা, তা হলো কি, রাতের ঘটনা আমি বাবুকে কিছুই জানাইনি। সকালে বাবুকে চা করে দিয়ে বাজারে চলে যাই। বাজার থেকে ফেরার পথে গ্রামের এক বয়স্ক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয় পথে। তিনি বলেন, এই যে সীমন্ত, তা বাজারে গিয়েছিলে বুঝি? কি কি কিনলে বাবা বাজার থেকে? হ্যাঁ, একটু বাজারে গিয়েছিলাম, বাবুর জন্য মাছ কিনতে গেছিলাম। আসলে কালকের মাছটা বাবু খেতে পারেনি। খেতে পারিনি কেন? সে এক ভয়ানক ঘটনা। মাছ কেটে রান্নাঘরে রেখে ঘরে গিয়েছিলাম, তা ঘর থেকে এসে দেখি মাছ আর নেই, কাঁটাগুলো পড়ে আছে। তাই আজ আবার বাজারে আসতে হলো। বলো কি গো, তা বিড়ালে খেলে নাকি? তবে হয়তো। এই বলে সীমন্ত বাড়ির পথে রওনা হয়। বাড়িতে গিয়ে দেখে তার বাবু তেঁতুল গাছের গোড়ায় বসে গাছের গোড়ায় একটা জ্বলন্ত ধূপকাঠি মুঠে দিচ্ছে। এই ঘটনা দেখে সীমন্ত তার বাবুকে জিজ্ঞেস করে, বাবু, আপনার শরীর ভালো নেই, আপনি ঘর ছেড়ে বাইরে এসেছেন, আর এখানে ধূপকাঠি পুড়ছেন কেন? ও তুই বুঝবে না, পরে এক সময় সব বলবো। চল ঘরে চল, তুই রান্নাটা সেরে নে, আমি ততক্ষণে চানটা করে আসি। তো এই বলে বাবু চলে গেলেন চান করতে। আমিও রান্নাঘরে গেলাম। ভাত, ডাল, আলু ভাজা
আর মাছের ঝোল রান্না করে ঘরে গিয়ে দেখি বাবু খাটের উপর শুয়ে আছে। আমাকে দেখে বাবু বললেন, কিরে সীমন্ত, তোর রান্না হলো? আমার তো বড্ড খিদে পেয়েছে রে। আগে হ্যাঁ বাবু, রান্না তো হয়ে গিয়েছে, খেতে দেবো কি? হ্যাঁ, বেলা তো অনেক হলো, একেবারে দুজনার জন্যই নিয়ে আয়। বাবুর কথা মতো আমি রান্নাঘর থেকে দুজনের জন্য খাবার নিয়ে এসে একসাথে খেতে বসে যাই। খাওয়া দাওয়া সেরে বাবু খাটে গিয়ে শুয়ে পড়েন, আর আমি রান্নাঘরে গিয়ে গামছা পেতে শুয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম জানি না, বাবুর ডাকে ঘুমটা ভাঙে। আমাকে ডেকে বাবু বলে, ওরে সীমন্ত, ঘুমোচ্ছিস? একটু চা করতে দেনি বাবা, মাথাটা বড্ড ধরেছে। আর হ্যাঁ, একটু আদা দিয়ে দিস চায়ের মধ্যে। বাবুর কথা মতো আমি চা বানিয়ে বাবুকে এক কাপ দিই, আর আমি এক কাপ খাই। এরপর রাতের রান্না চাপিয়ে দিই। রান্না বলতে শুধু ভাত, কেননা সকালের তরকারি তো ছিলই, তাই অন্য কিছু আর রান্না করি। রান্না হয়ে গেলে ঘরে এসে দেখি বাবু ঘরে নেই। ঘরে বাবুকে দেখতে না পেয়ে আমি বাইরে বেরিয়ে দেখি বাবু সেই তেঁতুল গাছটার তলাতে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। আমি বাবুর কাছে যেতেই বাবু আমাকে বলে, সীমন্ত, তোর রান্না হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবু, রান্না হয়ে গেছে, কিন্তু আপনি এখানে কি করছেন? সকালে দেখলাম, আবার এখনো দেখছি, এই গাছের গোড়ায় আপনি ধূপকাঠি দেন কেন? পরে এক সময় তোকে সব বলবো। আচ্ছা শোন, রাতে আমাদের খাওয়া দাওয়ার পর যা ভাত বেশি হবে তাতে যেন জল দিস না। একটা থালার মধ্যে ভাত তরকারি রেখে চাপা দিয়ে রাখবি। এই শীতকালের মধ্যে আর ভাত আর খারাপ হবে না। আচ্ছা, ঠিক আছে বাবু। এই বলে আমি বাড়ির ভেতর চলে আসি, আর বাবু প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে চলে আসে। এসে ঘড়ির দিকে তাকিয়ে আমাকে বলেন, সীমন্ত, 8:30 তো বাজে, শীতকালের রাত, বেকার রাত জেগে কি হবে? তুই খাবার নিয়ে আয়, খেয়ে নিয়ে শুয়ে পড়ি। আমি বাবুর কথা মতো রান্নাঘরে গিয়ে দুটো থালায় ভাত বেড়ে নিয়ে ঘরে চলে আসি। এরপর দুজনে একই সঙ্গে খেতে বসে যাই। খেতে খেতে বাবু আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, ভাত তরকারি কিছু অবশিষ্ট আছে? হ্যাঁ বাবু, ভাত তরকারি সবই আছে। কেন বাবু, আপনার কি ভাত লাগবে? আরে না না, খাওয়া হয়ে গেলে এই থালাগুলো ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে ভাত তরকারি সব গুছিয়ে রেখে অন্য থালাটা দিয়ে চাপা দিয়ে রাখবি। এরপর খাওয়া শেষ হলে বাবু যায় বাইরে, একটু পায়চারি করে এসে শুয়ে পড়ে। আমিও থালা বাসন মেজে সব কিছু গুছিয়ে রেখে বাবুর ঘরে ঢুকি। আমাকে দেখে বাবু জিজ্ঞেস করে, হ্যাঁ রে সীমন্ত, ভাত তরকারি সব গুছিয়ে রেখেছিস তো? আগে হ্যাঁ বাবু, ভাত মাছ আপনি যেমন বলেছেন সব গুছিয়ে রেখেছি, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর বাবুর খাটের পাশে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ি। পুষ পাস করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। উঠে দেখি বাবু বিছানায় নেই। সামনের সদর দরজাটা একেবারে হাট করে খোলা। আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে দেখি বাবু একটা থালা হাতে নিয়ে সেই তেঁতুল গাছটার দিকে যাচ্ছে। আকাশে গোল থালার মতো চাঁদ, আর সেই চাঁদের আলোতে স্পষ্ট দেখলাম তেঁতুল গাছের গোড়ায়
একটা ভয়ঙ্কর নারী মূর্তি দাঁড়িয়ে আছে। আলো আঁধারিতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম তার মাথার একটা পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত তার পরনে থাকা সাদা শাড়ির কিছুটা অংশ একেবারে ভরে গেছে, যেন তার পেটের মাঝখান দিয়ে একটা ছুরি এপর ওপর হয়ে গেছে। ভাবো ভাবু, সেই নারী মূর্তিটার দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখে দেখে আমার আর কিছু মনে নেই। তারপর কতক্ষণ ওখানে পড়েছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল, দেখি ছায়া মূর্তিটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আমি কোনো মতে ওখান থেকে উঠে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। বেশ কিছুক্ষণ পর দেখলাম বাবু ধীরে ধীরে ঘরে ঢুকলেন, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। এরপর কানে এলো বাবুর নাক ডাকার শব্দ, কিন্তু আমার আর ঘুম এলো না। আমি প্রতীক্ষা করছিলাম কখন সকালের আলো দেখব। সীমন্তদা, তুমি কি তার পরের দিনই ওখান থেকে চলে এসেছিলে? সীমন্ত সুবীরের কথা কর্ণপাত না করেই নিজের মতো বলে যেতে থাকে। পরের দিন সকালে আমি বাবুকে জানাই, বাবু, আমি আর এ বাড়িতে থাকবো না, আপনি আমাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসার ব্যবস্থা করুন। শুনে বাবু জানাই, কেন? আচ্ছা, তুই যখন থাকতে চাইছিস না তখন থাকিস না, আর 2 দিন থাক, তারপর আমি নিজেই তোকে কলকাতায় দেওয়ার ব্যবস্থা করব। কথাটা বাবু এমন ভাবে বললেন যেন মনে হলো আমার কাল রাতে দেখা ঘটনাগুলোর কথা বাবু সব বুঝতে পেরেছে। এরপর আমি আর কোনো কথা না বলে সকালের বাসি ঘরদোর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিতে দিতে যখন সেই তেঁতুল গাছের কাছে গিয়ে পৌঁছালাম, তখন দেখলাম তেঁতুল গাছের গোড়ায় যেখানে কাল রাতে ওই ছায়া মূর্তিটা দাঁড়িয়েছিল, ঠিক সেখানেই একটা মাছের আস্ত কঙ্কাল পড়ে আছে। যেমনটা দেখেছিলাম সেদিন রাতে রান্নাঘরে ইলিশ মাছের কঙ্কাল পড়েছিল, ঠিক তেমন। এই দৃশ্য দেখে আমি ভয়ে ওখান থেকে ঘরে চলে এলাম। এর কিছুক্ষণ পর দেখি বাবু ওই গাছটার গোড়াতে আবারও একটা জ্বলন্ত ধূপকাঠি নিয়ে গিয়ে পুঁতিয়ে দিয়ে আসলো। আমার মনে ভয় থাকলেও এই ব্যাপারটার বিষয়ে জানার কৌতূহল আমাকে চেপে ধরল। আমি ঠিক করলাম পুরো ব্যাপারটা না জানা পর্যন্ত আমি এই জায়গা থেকে নড়ব না। তেঁতুল গাছটার দিকে তাকিয়ে যখন এসব ভাবছি, এমন সময় বাবুর ডাকে আমার হুঁশ ফিরল। কি রে সীমন্ত, গাছের দিকে তাকিয়ে কি ভাবছিস? না বাবু, কিছু না। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি কোনো কারণে ভয় পেয়ে থাকিস এবং তার জন্য কলকাতায় ফিরে যাওয়ার কথা ভাবিস, তাহলে বলি, আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন তোর কোনো ভয় নেই, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। বাবুর কথা শুনে তো মনে একটু সাহস পেলাম। আমতা আমতা করে কাল রাতের ঘটনা কিছুটা বাবুকে বলতেই বাবু আমাকে বললেন, এই ব্যাপারে আমি তোকে পরে সব খুলে বলবো, এখন তুই রান্নাটা সেরে নে দেখি। এ বেলা তোকে আর বাজারে যেতে হবে না, যদি কিছু আনার থাকে তাহলে না বিকেলে যাস, এ বেলা যেতে হবে না, এ বেলা যা আছে তাই রান্না কর দিনি। আমি
বাবুর কথা মতো রান্না বান্না ছেড়ে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে চা করতে গিয়ে দেখি ও মা, চা পাতা চিনি কিছুই বাড়িতে নেই, সব শেষ হয়ে গেছে। বাবুকে বলা মাত্র বাবু আমাকে বলল, তবে এক কাজ কর, বাজারে গিয়ে চা পাতা চিনি নিয়ে আয়, আর তার সাথে কালকের বাজারটাও করে আনবি, তাহলে তোকে আর কালকে বাজারে যেতে হবে না। এই বলে বাবু আমার দিকে একটা 500 টাকার নোট বাড়িয়ে দিলেন। আমি বাবুর কথা মতো টাকাটা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। পিছন থেকে বাবু আমাকে বললেন, শোন, শীতকালের রাত, সন্ধে 7টা বাজে, বেশি দেরি করিস না যেন। ঠিক আছে বাবু, আমি যাব আর আসবো। দুদিকে ফাঁকা জমি, মাঝখান থেকে সরু রাস্তা। রাস্তায় একটাও জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু ঝিঝির শব্দ আর দূরে কয়েকটা শেয়ালের ডাক কানে আসছে। আমি টর্চ হাতে খুব সন্তর্পণে বাজারে গিয়ে পৌঁছলাম। কেনাকাটা করতে করতে হঠাৎ দোকানে লাগানো ঘড়ির দিকে আমার চোখ যায়। দেখি ঘড়িতে প্রায় 10:30। বাজার হাট সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির পথ ধরি। বাজারের হই হট্টগোল কাটিয়ে যখন সেই ফাঁকা জায়গার মাঝখানে রাস্তায় এসে পড়ি, তখন আমার যেন মনে হয় আমার পিছনে পিছনে কেউ আসছে। টেনে ফিরে দেখি কেউ নেই। আবার যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন পিছন থেকে নুপুরের শব্দ আর মেয়েলি কণ্ঠে হাসির শব্দ পাচ্ছিলাম। প্রায় একই সঙ্গে আমার মাথার উপর দিয়ে একটা কাল প্যাঁচা উড়ে গেল। চারপাশ থেকে শিয়ালের ডাকের সঙ্গে সঙ্গে আরো নানা রকম শব্দ কানে আসছিল। ভয়েতে আমি রাম রাম করতে করতে দ্রুত পায়ে বাড়ির দিকে এগোতে থাকি। প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি, এমন সময় হঠাৎ পিছন দিক থেকে একটা আলো দেখি আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে ভয়ে টর্চটা পিছনের দিকে ফিরিয়ে দেখি একটা মোটর সাইকেল পিছন থেকে আমার পাশ দিয়ে বেরিয়ে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল আমাকে দেখে। আমি দেখলাম লোকটার পরনে প্যান্ট শার্ট, হাতে মস্ত একটা সোনার বালা, গলায় মোটা একটা সোনার চেন। লোকটা আমাকে উদ্দেশ্য করে বলল, এই, তুই সীমন্ত না? আগে হ্যাঁ দাদা বলুন, কিছু কি বলবেন? শোন, তোর বাবুকে বুঝিয়ে বলিস, যদিও এই কথাটা অনেকবার বলেছি, যে বাড়িটা যেন ছেড়ে দেয়, তা না হলে ওর বউয়ের যে অবস্থা করেছি ওকেও সেই একই অবস্থা করব। ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে দিস তোর বাবুকে। এই বলে মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে বাবুর বাড়ির পাশের রাস্তা দিয়ে এগিয়ে যায়। আমি তখন বাবুর বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছি। দেখলাম মোটর সাইকেলটা বাবুর বাড়ির পাশে তেঁতুল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় তেঁতুল গাছের একটা ডাল মড়মড় করে ভেঙে পড়ল সেই গাড়িটার উপর। মোটর সাইকেলে থাকা লোকটা ছিটকে পড়ল তেঁতুল গাছের পাশে। দেখলাম সেই গাছের গোড়ায় ধীরে ধীরে আবির্ভূত হলো সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা। আগের দিনের থেকেও আরো খারাপ অবস্থা তার। গায়ের মাংস কিছু কিছু জায়গা থেকে পচে খসে পড়ছে। ওহ, কি দুর্গন্ধ! দুটো চোখ আগুনের ভাটার মতো জ্বলছে।
তার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। দেখলাম এই অদ্ভুত নারী মূর্তি সেই লোকটাকে দুই হাতে চাগিয়ে তুলে থেকে ধরটা ছিঁড়ে আলাদা করে দিল। এই দৃশ্য দেখে আমি আমি কাঁপতে কাঁপতে ওখানেই জ্ঞান হারালাম। চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শে যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি বাবুর কাটে শুয়ে আছি। আমি বাবুকে ওই লোকটার বলা কথাগুলো আর আমার দেখা সমস্ত ঘটনা বলতে বাবু আমাকে বলে উঠলেন, শোন, তোকে এবার একটা কথা বলি। যে লোকটার সঙ্গে তোর কথা হয়েছিল সে লোকটা এই এলাকারই একজন প্রমোটার। বেশ কিছু মাস ধরে আমার এই বাড়িটার ভেঙে এখানে একটা ফ্ল্যাট করবার জন্য আমাকে চাপ দিচ্ছিল। আমি রাজি না হওয়ায় আমাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল। একদিন সকালে আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে। বাজার থেকে ফিরে দেখি আমার বাড়ির উঠানের ওই তেঁতুল গাছের গোড়ায় বেশ কয়েকটি লোক আর ওই প্রমোটার দাঁড়িয়ে কী সব যেন আলোচনা করছে। আমি ওখানে গিয়ে দেখি আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে আছে, আর তার মাথার পাশে পড়ে আছে একটা মস্ত পাথর, তাতে রক্ত লাগা, আর তার পেটের এফোর ওফোর হয়ে আছে একটা ছোড়া। আমি পুলিশের দ্বারস্থ হব এ কথা বলতেই প্রমোটার আমাকে বলল, পুলিশ, এ তো তোর জন্য হয়েছে। এসব কথা যদি দ্বিতীয় কোনো লোক জানতে পারে তাহলে তোর একই অবস্থা করব। আমি ভয়েতে কারোকে কোনো কিছু জানাইনি, কিন্তু সেই দিন রাতে আমার গিন্নি আমাকে দেখা দিয়ে বলে, আমি ওই তেঁতুল গাছেই আজ থেকে থাকব। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে তারপরে জায়গা থেকে যাব। তোমাকে কারো দ্বারস্থ হতে হবে না, আমার মৃত্যুর প্রতিশোধ আমিই নেব। এই কথা বলে শ্রীমন্ত তার গল্প শেষ করল। সুবীর, বিনয়, ঋতুরাজ কারো মুখে কোনো কথা নেই। এই গল্প শুনে সবাই তাজ্জব। শুনলেন আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে এই পর্যন্ত। আবার শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভালো লাগার গল্প নিয়ে।